গল্পকথন বাইনুরের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস নন্দিত নরকে। আমরা এর প্রথম পর্বটি পড়েছি, আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন উপন্যাসে ফেরা যাক। রুনু মাথা নিচু করে হাসতে লাগলো। আমি বললাম, দেখা রুনু, লক্ষ্মী মেয়ে তুই। রুনু আরক্ত হয়ে উঠে গিয়ে আমার ট্রাঙ্ক খুলল। তার যাবতীয় গোপন সম্পত্তি আমার ট্রাঙ্কে থাকে। এই বয়সে কত তুচ্ছ জিনিস অন্যের চোখের আড়াল করে রাখতে হয়। কিন্তু রুনুর নিজস্ব কোনো বাক্স নেই। আমার ট্রাঙ্কের একপাশে তার দুটি বড় বড় চালকোনা বিস্কুটের বাক্স থাকে, আর কিছু খাতাপত্রও থাকে দেখেছি। রুনু হাতের আঁকা ছবি একটা 2 নম্বরী খাতা নিয়ে এসে লজ্জায় বেগুনি হয়ে গেল। আমি বললাম, তুই পড়ে শোনা আমাকে। না দাদা ভাই, তুমি পড়ো। দে তাহলে আমার হাতে। রুনু খাতাটা গুজে দিয়ে দৌড়ে পালালো। দেখলাম সব মিলিয়ে 12খানা কবিতা। 2টি মায়ের উপর, একটি পলার উপর, পলা আমাদের পোষা কুকুর। এক দুপুরে কোথায় যে চলে গেল। একটি মন্টুর সাপ মারা উপলক্ষে। মন্টু ভাই তো মারলেন মস্ত বড় সাপ, 4 হাত লম্বা। সেটি কি তার প্রতাপ? মনে মনে ভাবলাম, রুনুকে একটি ভালো খাতা কিনে দেব। রুনু খাতা ভর্তি করে ফেলবে কবিতা লিখে। রবীন্দ্রনাথের একটি গল্পে বাচ্চা মেয়ের একটি চরিত্র আছে। মেয়েটি লিখতে শিখে অবধি ঘরের দেয়াল, বইয়ের পাতা, মার হিসেবের খাতায় যা মনে আসতো তাই লিখে বেড়াতো। মেয়েটির দাদা তাকে একটি চমৎকার খাতা কিনে দিয়েছিল, যা তার জীবনে পরম শখের সামগ্রী হয়েছিল। কিন্তু আমার হাতে টাকা ছিল না। তবুও আমি মনস্থির করে ফেললাম, রুনুকে একটা খুব ভালো খাতা কিনে দেব। আমার মনে পড়ল, হাতিমার কাছে খাতাটায় রুনু কবিতা লিখেছে। রুনু সেটি আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। সেখানে আমার নাম ছিল, সেটি কেটে রুনু বড় বড় করে নিজের নাম লিখেছে। দিনে ক ঘন্টা পড়ছি তার হিসাব রাখার জন্যে খাতাটি কিনেছিলাম। সপ্তাহ 2 যাবার পরও যখন কিছু লেখা হয়নি, তখন একদিন রুনু সংকুচিতভাবে আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। সাপের মতো এঁকে বেঁকে বলল, দাদা, খাতাটা আমাকে দাও না। কোন খাতা? এইটে। যা নিয়ে যা। রুনু খাতা হাতে চলে গেল। তার মুখে সেদিন যে খুশির আভা দেখেছি, আমি আবার তা দেখব। 3.5 টাকা দিয়ে প্লাস্টিকের সুদৃশ্য কভারের চমৎকার একটি খাতা আমি কিনে দেব তাকে। আমার হাতে যদিও টাকা ছিল না, তবু আমি রুনুকে খাতা কিনে দিয়েছিলাম। রুনুকে বড় ভালোবাসি আমি, বড় ভালোবাসি। রুনুকে দেখলে আমার আদর করতে ইচ্ছে হয়। রুনু বড় লক্ষ্মী মেয়ে। রুনুর ভালো নাম সালেহা। রুনুর নামটা আমারই দেওয়া। রুনুর জন্য রুনুর নামটাই মানানসই। রুনুর নামে কেমন একটা বাজনার আমেজ আছে। আবার যখন দীর্ঘস্বরে ডাকা হয় রুনু, তখন কেমন একটা আমেজ আসে। রুনু বলল, দাদা, আমি ঘুমিয়ে পড়ি। মা মশারি খাটিয়ে দিয়ে গেছেন। বেশ মশা এখন। রাতের সঙ্গে সঙ্গে মশাও বাড়তে থাকবে। আমার কানের কাছে গুনগুন করবে তারা। পড়ায় মন দিতে পারছি না। এমএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে আমার। একটা ভদ্র ভালো বেতনের চাকরি আমার প্রয়োজন। রুনু গুটোসুটি মেরে রাবিয়ার পাশে শুয়ে পড়েছে। অবশ্যই সে এখন ঘুমাবে না। যতক্ষণ ঘরে আলো জ্বলেও ততক্ষণ রুনু ঘুমোতে পারে না। আমার পাশে রাবেয়া আর রুনু শুয়ে আছে। এত পাশে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। রাবেয়াটা শুতে না শুতেই ঘুমিয়ে পড়ে। একবার ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। সে কান্না বিলম্বিত দীর্ঘস্বরের কান্না। পলাও মাঝে মাঝে এমন কাঁদত। মা বলতেন, দূর দূর, কুকুরের কান্না নাকি অমঙ্গলের চিহ্ন। গৃহস্থদের বিপদ দেখলেই কুকুর, বেড়াল এই জাতীয় পোষা জীবগুলো কাঁদে। রাবেয়ার কান্নার উৎস আমরা জানি না। হয়তো সারাদিনের অবরুদ্ধ কান্না রাতে অঝোর ধারার মতোই নেমে আসে। রাবেয়ার কান্নায় রুনু ভয় পায়। বলে, দাদা, আপা কাঁদছে কেমন দেখো। আমি বলি, ভয় কি রুনু? উঁচু গলায় নাকি? এই এই রাবেয়া, কাঁদো কেন? কি হয়েছে? কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়। জানালা গলে নরম আলো এসে পড়ে আমাদের গায়ে। জ্যোৎস্না নাকি হাসনোহেনা খুব ভালো ফোটে।
নেশা ধরানো ফুলের গন্ধে ঘর ভরে যায়। আমি ডাকি, রুনু ঘুমিয়েছিস? হুম। গল্প শুনবি? বলো। কি গল্প বলবো ভেবে পাই না। গল্পের মাঝখানে থেমে গিয়ে বলি, এটা নয় আরেকটা বলি। রুনু বলে, বলো। সে গল্পও শেষ হয় না। আচমকা মাঝপথে থেমে গিয়ে বলি, তুই একটা গল্প বল রুনু। আমি বুঝি জানি? যা জানিস তাই বল, বল না। হুম, তুমি বলো দাদা। রুনুকে আমার টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইসের গল্প বলতে ইচ্ছে হয়। আমার মনে হয় রুনুই যেন এ প্লেয়ার অফ ব্লু আইসের নায়িকা। কিন্তু রুনু আমার ছোট বোন। সামনের নভেম্বরে সে 14 বছরে পড়বে। এমন প্রেমের গল্প তাকে কি করে বলি? রুনু বলে, থেমে গেল কেন দাদা, শেষ করো না। আমি গল্প বন্ধ করে জিজ্ঞেস করি, রুনু, তোর কাকে সবচেয়ে ভালো লাগে? তোমাকে। হয়তো আমাকে তার সত্যিই ভালো লাগে। বাইরের তীব্র জ্যোৎস্না, ফুলের অপরূপ সৌরভ, মশারি উড়িয়ে নেবার মতো বাতাস, বুকের কাছটায় গভীর বেদনা অনুভব করি। এই আপা, এই কি হয়েছে রুনু? দাদা, আপা আমার গায়ে ঠ্যাং তুলে দিয়েছে। রাবেয়া ঘুমের ঘরে পা তুলে দিয়েছে রুনুর গায়ে। বেশ স্বাস্থ্য রাবেয়ার। স্বাস্থ্যবতী মেয়েদের হয়তো ভরা যৌবনের মেয়ে বলে। ভরা যৌবন কথাটার কেমন একটা অশ্লীলতার ছোঁয়া আছে। আমার কাছে যুবতী কথাটা তরুণীর চেয়ে অনেক অশ্লীল মনে হয়। কে জানে কেন? পাশের বাসার লোকজনের শব্দ শোনা যাচ্ছে। রাতে যত বাড়ে আশেপাশের শব্দ তত স্পষ্ট হয়। দিনে কখনো থানার ঘড়ির শব্দ শুনি না। রাত 9টার পর থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে। পাশের পাড়ায় কে যেন কাশলো। কিছুক্ষণ পর খিলখিল করে হাসির শব্দ শুনলাম। হাসির স্বরগ্রাম বেশ উঁচু। নিশ্চয়ই নাহার ভাবি। নাহার ভাবি উঁচু গলায় কথা বলেন। বিধি ঠাকুর আঁখি যদি দিয়েছিল। নাহার ভাবি রেকর্ড চড়িয়েছেন। প্রায় রাতেই তিনি গান শোনেন। এই গানটি তার ফেভারিট। আমার রবীন্দ্রসঙ্গীতের প্রাঙ্গণে মোর বিশেষ শাখায় সবচেয়ে ভালো লাগে। এই রেকর্ডটি তারা খুব কম বাজান। বিধি ঢাগর আঁখি বড় করুণ। নাহার ভাবি তো খুব হাসি খুশি, অথচ এমন একটি করুণ গান তার পছন্দ কেন কে জানে। যারা খুব হাসি খুশি করুণ সুর তাদের খুব মুগ্ধ করে। কোথাও যেন পড়েছি। রুনু হঠাৎ ডাকলো, দাদা ঘুমিয়েছ? না। নাহার ভাবি গান বাজাচ্ছে। হ্যাঁ। এরপর কোন গানটা বাজাবে জানো? না। কোনটা? আধুনিক। জোনাকি ঝিকিমিকি জালে আলো। সত্যি সত্যি তাই বাজলো। রুনু শব্দ করে হাসলো। আমি বললাম, তুই জানলে কি করে? আমি তো আজ দুপুরে সাজিয়ে রেখেছি তোমার গান সবার শেষে। রাবেয়া ঘুমের ঘরে বলল, না না, বললাম তো যাব না। হারুন ভাই যদি সত্যি সত্যি রাবেয়াকে বিয়ে করে ফেলতো তবে আর মাঝরাতে গান শোনা হতো না। রাবেয়ার গান ভালো লাগে না। কে জানে কি তার ভালো লাগে। হারুন ভাইদের বাসার সবাই রাজি হলেও এ বিয়ে হতো না। রাবেয়া যদি কোনোদিন ভালো হয়ে ওঠে তবে তাকে খুব একজন হৃদয়বান ছেলের সঙ্গে বিয়ে দেব। হারুন ভাইয়ের মতো একটি নিখুঁত ভালো ছেলে। সে গভীর রাতে রেকর্ড বাজাবে। চাঁদের আলো এসে পড়বে তাদের দুজনার গায়ে। ভদ্রলোক রাবেয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবেন, তোমার কপালে কিসের দাগ রাবেয়া? পড়ে গিয়েছিলাম চৌকাঠে। তিনি সেই কাটা দাগের উপর অনেকক্ষণ হাত রাখবেন, তারপর চুমু খাবেন সেখানটায়। রুনু আমায় ডাকলো, দাদা তোমার গান হচ্ছে। আমি শুনলাম। আবেগে আমার চোখ ভিজে উঠল। গানটি আমার বড় ভালো লাগে। গান শুনতে শুনতে আমি নাহার ভাবির মুখ মনে আনতে চেষ্টা করলাম। মাঝে মাঝে খুব পরিচিত লোকদের মুখও আমি কিছুতেই মনে আনতে পারি না। নাহার ভাবির মুখটা ত্রিভুজ আকৃতির। হারুন ভাইয়ের বাসার সবার মুখ আবার লম্বাটে, ডিমের মতো। তারা সবাই ভারী সুন্দর। কয় পুরুষ ধনী থাকলে চেহারায় একটা আলগা লালিত্য আসে, কে জানে। ভাবতে ভালো লাগে এই পরিবারটিতে কোনো দুঃখ নেই। মাসের 15 তারিখের পর থেকে খরচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা এই পরিবারের মায়ের করতে হয় না। ইচ্ছে হলেই ইংরেজি ছবির মতো মোটরে করে এরা আউটিংয়ে চলে যায়। স্বাধীনতা দিবসে এই পরিবারের মেয়েরা রাইফেল শুটিংয়ে ফার্স্ট সেকেন্ড হয়।
তারা কবে এসেছিল শান্তি কটেজে আমার মনে নেই, তবে খুব বৃষ্টির দিন। আমি, রাবেয়া আর রুনু বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। জিপ থেকে ভিজতে ভিজতে নামলো সবাই। প্রথমে রুনুর বয়সী একটি মেয়ে, নাম শিলা। বাবা আদর করে ডাকেন শিলু মা, মা শুধু বলেন শিলু। তারপর বড় ভাই, চোখে বুড়ো মানুষের চশমা হলেও একেবারে ছেলে মানুষের চেহারা। গাড়ি থেকে নেমেই চেঁচিয়ে উঠল, কি চমৎকার শাড়ি নীলু। বাবা নামলেন, মা নামলেন, চাকর বাকর নামলো। আজিজ সাহেবদের চলে যাওয়ার অনেক দিন পর বাড়িটা ভরল। বর্ষা গিয়ে শীত আসলো। ব্যাডমিন্টন কোর্ট কেটে হৈ হৈ করে দুই ভাই বোন লাভ 11, লাভ 12 করে খেলতে লাগলো। রুনু বড় লাজুক, নয়তো সে গিয়ে ওদের সঙ্গে ভাব করত। আমার খুব ইচ্ছে হতো মেয়েটির সঙ্গে রেনুর ভাব হোক। আমি দেখতাম সন্ধ্যা হলেই শিলু তাদের বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কবুতর ওড়াতো। তাদের দুটি লোটন পায়রা ছিল। কারণে অকারণে যেত রাবেয়া, তাকে আমরা বাধা দিতাম না। বাধা পেলেই রাবেয়ার মেজাজ বিগড়ে যেত। চিটাগাঙে বড় খালার ভাসুর মস্ত ডাক্তার। তিনি বলেছিলেন, যা ইচ্ছে হয় তাই করতে দেবেন একে, দেখবেন যা অ্যাবনর্ম্যালিটি আছে তা আপনি সেরে যাবে। আমাদের চিকিৎসার টাকা ছিল না, নিখরচার চিকিৎসা, তাই আমরা প্রাণপণে করতে লাগলাম। একদিন মা কাঁদো কাঁদো হয়ে আমার টেবিলে একটা কী যেন নামিয়ে বললেন, দেখি চমৎকার একটি কলমদানি। ধবধবে সাদা দুটি পেঙ্গুইন পাখি কলমদানির দুপাশে দাঁড়িয়ে আছে। পেঙ্গুইন দুটোর মাঝামাঝি একটি বাচ্চা পেঙ্গুইন হাঁ করে শূন্যে তাকিয়ে। সে হাঁ করা মুখেই কলম রাখার জায়গা। আমার এ জাতীয় জিনিসের দান সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তবু মনে হলো এ অনেক দামি। মা কাপা গলায় বললেন, রাবেয়াও বাড়ি থেকে এনেছে। আমার প্রথমে যা মনে হলো রাবেয়া না বলে এনেছে, কিন্তু রাবেয়া পানি ঘোরার মতো ঘাড় বাঁকিয়ে বলতে লাগলো, আমি আনিনি, ওরা আপনি দিয়েছে। মিথ্যা রাবেয়া বলে না, কিন্তু ওরাই বা কেন দেবে? এমন একটা শৌখিন জিনিস হঠাৎ করে দিতে হলে যে দীর্ঘ পরিচয় প্রয়োজন, তা কি আমাদের আছে? খবরের কাগজে কলমদানিটি মুড়ে রুনু প্রথমবারের মতো ও বাড়িতে গেল। রাবেয়া নাকি সুরে বলতে লাগলো, আমার জিনিস রুনু যে বড় নিয়ে চললো, ভেঙে ফেললে আমি মজা না দেখে ছাড়বো। জানা গেল রাবেয়া আনেনি, ওরাই দিয়েছে। না, ঠিক ওরা নয়, হারুন বলে যে ছেলেটি শিগগিরই বিদেশে যাবে, শুধু একটি পাসপোর্টের অপেক্ষা, সে দিয়েছে। শিলু আর তার মাও ঠিক ব্যাপারটা জানতেন না, তারাও একটু অবাক হয়েছেন। শিলুর সঙ্গে এই অল্প সময়েই খুব ভাব হয়ে গেল রুনুর। একটা লম্বাটে মিমি চকলেট আর বিভূতিভূষণের দৃষ্টিপ্রদীপ সে নিয়ে এসেছে। আমি বললাম, ওরা কেমন লোক রুনু? খুব ভালো। চকলেট পেয়ে গলে গেছিস না? যাও, শিলু সত্যি খুব ভালো। জানো, শিলু মোটর চালাতে পারে। যা, এতটুকু বাচ্চা মেয়ে। সত্যি ওদের মোটর সারাতে দিয়েছে, যখন আসবে তখন সে দেখাবে চালিয়ে। আর কি গল্প হলো? কত গল্প, ওদের অনেক রেকর্ড আছে, অনেক। হিসেব নেই এত। আমাকে রোজ যেতে বলেছে। শুধু তুই যাবি, ও আসবে না? আসবে না কেন, নিশ্চয়ই আসবে। শিলু অবশ্য এসেছে কালে ভদ্রে। যখন তার রুনুর সঙ্গে দরকার পড়ত, তখনই জানালার পাশে দাঁড়িয়ে ডাকতো, রুনু, ও রুনু। রুনু সব কাজ ফেলে ছুটে চলে যেত। আমি মনে মনে চাইতাম মেয়েটা ঘন ঘন আসুক আমাদের কাছে, তার সাথে গল্প করার ইচ্ছে হতো আমার। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, তার সঙ্গে যদি আলাপ হয় তবে কি বলবো। দুরাতে তাকে স্বপ্নেও দেখেছি। একটি স্বপ্নে সে শাড়ি পরে এসে খুব পরিচিত ভঙ্গিতে বসেছে আমার টেবিলে। আমি বললাম, টেবিলে কেন শিলু, চেয়ারে বসো। শিলু হাসতে হাসতে বলল, টেবিলে বসতে যে আমার ভালো লাগে। হাতে একটা চামিচ নিয়ে টুংটাং করে চায়ের কাপে জলতরঙ্গের মতো একটা বাজনা বাজাতে লাগলো সে। দ্বিতীয় স্বপ্নটি দেখেছি দিনে দুপুরে। অনুরোধের আসর শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখলাম শিলু আসলো, আগের মতো শাড়ি পরা। আমি বলছি, শিলু, এত দেরি কেন? কি চমৎকার গান হচ্ছিল। আমার নাম তো শিলা, আপনি শিলু ডাকেন কেন? শিলার সঙ্গে আমার কথা হতো এই ধরনের। হয়তো বিকেলে বারান্দায় বসে আছি, হঠাৎ শিলু ডাকলো, শুনুন।
একটু রুনুকে ডেকে দেবেন। বাবা পেঙ্গুইন পাখির কলমদানি দেখে খুব রাগ করলেন। বাবার পয়সা ছিল না বলেই হয়তো অহংকার ছিল। শিলুদের পরিবারকে তার একটুও পছন্দ হতো না। নিজে আজীবন কষ্ট পেয়েছেন, অন্যের সুখ সে কারণে সহজভাবে নেওয়ার মানসিকতা তার ছিল না। প্রথম জীবনে ছিলেন স্কুল মাস্টার, প্রাইভেট স্কুল, মাইনে ঠিক ছিল না। আমরা সব তার মাইনের উপর নির্ভর করে আছে দেখে মাস্টারি ছেড়ে ঢুকলেন ফার্মে। 12 বছরে কেশিয়ার থেকে অ্যাকাউন্টেন্ট হলেন, মাইনে 350। কলমদানিটা ফিরিয়ে দেওয়ার জন্য বাবা পিড়াপিড়ি করছিলেন, কিন্তু রুনু বা মা কেউ সে নিয়ে আগালো না। কলমদানির পেঙ্গুইন পাখিটি ধ্যানী মৃত্যুর মতো বসে রইল আমার টেবিলে। রাবেয়া শুধু মাঝে মাঝে আমায় বলে, তোমার টেবিলে বলে এটা তোমার মনে করো না খোকা। আচ্ছা, ইচ্ছে হলে মাঝে মাঝে কলম রেখো। ঘুমের ঘরে রেনু বলল, পানি খাবো না। তারপর আরও খানিকক্ষণ উহু উহু করলো। থানার ঘড়িতে ঢং করে শব্দ হলো একটা। 12:30, 1 কিংবা 1:30, যে কোনোটা হতে পারে। আমার আরেকটা সিগারেট ধরাবার ইচ্ছে হচ্ছে। কে যেন বলেছিল, সিগারেটের আনন্দটা আসলে সাইকোলজিক্যাল। তুমি একটা কিছু পুড়িয়ে শেষ করে দিচ্ছ, তার আনন্দ। অনেকে আবার বলেন নিঃসঙ্গের সঙ্গী। এই মধ্যরাতে আমি একলা জেগে আছি, নিঃসঙ্গ তো বটেই। সিগারেটের একটি বিজ্ঞাপন দেখেছিলাম সিনেমায়। সমস্ত পর্দা অন্ধকার। আবছা আলোয় হলে দেখা গেল বড় রাস্তা ধরে এগিয়ে আসছে কে একজন। চারপাশে কেউ নেই, ভুতুরে আবহাওয়া, থমথম করছে অন্ধকার। পর্দায় দেখা হলো সে কি নিঃসঙ্গ? লোকটি থমকে দাঁড়িয়ে সিগারেট ধরালো। পর্দায় লেখা হলো, না, নিঃসঙ্গ নয়, এই তো তার সঙ্গে। চমৎকার বিজ্ঞাপন। আমার মনে হয় সিগারেটের নেশার মূল্যের চেয়ে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। খুট করে দরজা খোলার শব্দ হলো। আমি কান পেতে রইলাম। কি হতে পারে? বাবা নিশ্চয়ই নন। তিনি ওঠেন সারা শব্দ করে, দরজা খুলেন ধুমধাম শব্দ করে। মন্টু অথবা মাস্টার কাকা হবেন। টিউবওয়েলে পানি তোলার শব্দ হলো অনেকক্ষণ। ছড়ছড় করে পানি পড়ার আওয়াজ। কুলি করে পানি ছিটাতে ছিটাতে এদিকেই যেন আসছে। হ্যাঁ, মাস্টার কাকাই। তার মাঝে মাঝে অনেক রাতে ফুল গাছের কাছে চেয়ার পেতে গুনগুন করে গান গাওয়ার শখ আছে। পলা বেঁচে থাকলে প্রথমটায় অপরিচিত জন ভেবে ঘেউ ঘেউ করত, তারপর গড় গড় করে পরিচিত জনের অভ্যর্থনা। মাস্টার কাকা বলতেন, কিরে পলু, তোরও বুঝি ঘুম নেই? আমি বললাম, কে? মাস্টার কাকা বললেন, আমি রে খোকা। কি করেন? এই বসেছে একটু, যা গরম, তুই ঘুমাসনি এখনো? জি না। আসবি নাকি বাইরে? দরজা খুলে বেরোতেই চোখে পড়ল কাকা বারান্দায় পা ঝুলিয়ে বসে আছেন। বললাম, চেয়ারে বসেন, চেয়ার নিয়ে আসি। না থাক। আমি তার পাশে বসলাম। গরম কোথায়? আশ্বিনের শেষাশেষি একটু শীত শীত করছে, মাঝে মাঝে ঠান্ডা বাতাসও বইছে। মাস্টার কাকারও বোধ করি মাঝে মাঝে ইনসোমনিয়া হয়। কাকা বললেন, ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভাঙলো, তারপর আর হাজার চেষ্টাতেও ঘুম আসছে না রে। আমি বললাম, প্রথম রাত্রিরে ঘুম ভাঙলে এরকম হয়। কাকা অনেকক্ষণ চুপ করে রইলেন। একটা মৃদু দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনলাম। কাকা খুব নিচু গলায় বললেন, কি মিষ্টি গন্ধ দেখেছিস? আমি যখন শিউলিতলা থাকতাম তখন স্কুলে যাওয়ার পথে একটা কাঁঠাল চাপার গাছ পড়তো, ভারী গন্ধ রে। কাকা, কাঁঠাল চাপার গন্ধ আমার বাজে লাগে, বড় বেশি কড়া। কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি তারা দেখে সময় বলতে পারি, এখন প্রায় রাত 2টো বাজে। আমিও আকাশের দিকে তাকালাম। খুব পরিষ্কার আকাশ, ঝকঝক করছে তারা। কাকা বললেন, দেখেছিস কত তারা? খুব যখন তারা ওঠে তখন দেশে দুর্ভিক্ষ হয় শুনেছি। আমার শীত করছে, তবু বেশ লাগছে বসে থাকতে। মাস্টার কাকাকে খুব ভালো লাগে আমার। অদ্ভুত মানুষ, বয়সে বাবার সমান, বিয়ে টিয়ে করেননি। 2 যুগের বেশি আমাদের সঙ্গে আছেন, কোনো পারিবারিক সম্পর্ক নেই। বাইরের কেউ যদিও তা বুঝতে পারে না, বাইরের কেন, আমি নিজে অনেকদিন পর্যন্ত তাকে বাবার আপন ভাই বলেই ভেবেছি। তিনি যে বাবার বন্ধু এবং শুধুমাত্র বন্ধু হয়ে আমাদের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মিশে গেছেন, তা আজ করতে কষ্ট হয় বই কি। বাবার সঙ্গে মাস্টার কাকার পরিচয় হয় আনন্দমোহন কলেজে। অনেক দিন আগের কথা সেসব, মার কাছ থেকে শুনেছি। সরাসরি তো আমরা বাবার কাছ থেকে কিছু জানতে পারতাম না। বাবা মাকে যা বলতেন আমরা তাই শুনতাম।
মাস্টার কাকাকে বাবা অত্যন্ত স্নেহের চোখে দেখতেন বলেই হয়তো খুঁটিনাটি সমস্ত বলেছেন মাকে। খুব চুপচাপ ধরনের ছেলে ছিলেন মাস্টার কাকা। ক্লাসে জানালার পাশে একটি জায়গা বেছে নিয়ে সারাক্ষণ বাইরে তাকিয়ে থাকতেন। তেমন চোখে পড়ার মতো ছেলে নয়, একটু কুঁজো, ঘণ্টার হাড় বেরিয়ে রয়েছে, শুকনো দড়ি পাকানো চেহারা। ক্লাসের সবাই ডাকতো শকুন মামা বলে। তবু বাবা তার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিল। সমস্ত ব্যাপার, তার অদ্ভুত নির্লিপ্ততা আর অঙ্কে অস্বাভাবিক দক্ষতা দেখে তাদের ভেতর প্রগাঢ় বন্ধুত্বও হয়েছিল অতি অল্প সময়ে। মাস্টার কাকা বলতেন, দুটি জিনিস আমি ভালোবাসি, প্রথমটি অঙ্ক, দ্বিতীয়টি হচ্ছে অ্যাস্ট্রোলজি। সে অল্প বয়সেই মাস্টার কাকা নিখুঁত কুষ্টি তৈরি করতে শিখেছিলেন। পরীক্ষার ঠিক আগে আগে মাস্টার কাকাকে কলেজ ছেড়ে দিতে হলো। তিনি একটি বিশেষ ধরনের ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। সে সময়ের কথা বলছি, সে সময় খুব কমেই সায়েন্স পড়তে আসতো আনন্দমোহনে। অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরীর মেয়ে অনিলা চৌধুরী ছিলেন সবকটি মেয়ের মধ্যে একটি বিশেষ ব্যতিক্রম। খুব আকর্ষণীয় চেহারা ছিল, খুব ভালো গাইতে পারতেন, ছাত্রী হিসেবেও অত্যন্ত মেধাবী। কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলতেন না। কেউ সাধে কথা বলতে এলে ঠান্ডায় গলা জবাব দিতেন। হয়তো কিছুটা অহংকারী ছিলেন। তাকে জব্দ করার জন্যই ছেলেরা হঠাৎ করে অনিলা নাম পাল্টে শকুনি মামি বলে ডাকতে শুরু করলো। শকুন মামা, শকুনি মামি, এই নামে পদ্ম লিখে বিলি করা হলো। মাস্টার কাকা তাকে শকুন মামা ডাকায় কিছুই মনে করতেন না, কিন্তু এই ব্যাপারটিতে হকচকিয়ে গেলেন। অসহ্য বোধ হওয়া অনিলা চৌধুরী আনন্দমোহন কলেজ ছেড়ে দেন। তার কিছুদিন পরই সপরিবারে তারা কলকাতায় চলে যান স্থায়ীভাবে। অনিলার প্রতি হয়তো মাস্টার কাকার প্রগাঢ় দুর্বলতা জন্মেছিল, কারণ তিনিও প্রায় সঙ্গে সঙ্গেই কলেজ ছেড়ে দেন। এরপর আর বহুদিন তার খোঁজ পাওয়া যায়নি। প্রায় 2 বছর পর বাবার সঙ্গে তার দেখা হলো কুমিল্লার ঠাকুরপাড়ায়, বাবার নিজের বিয়েতে। বাবা চিনতে পারেননি। মাস্টার কাকা বাবার হাত ধরে যখন বললেন, আমি শরীফ আকন্দ, চিনতে পারছো না? তখন চিনলেন। সময়ের আগেই বুড়িয়ে গেছেন, কপালের চামড়ায় ভাঁজ পড়েছে, আরও কুঁজো হয়ে পড়েছেন। বাবা অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, আবার দেখা হবে ভাবিনি। এখানে কোথায় থাকো তুমি? তুমি যে বাড়িতে বিয়ে করছো আমি সে বাড়িতে থাকি, বাচ্চাদের পড়াই। বাবা বললেন, আসবে আমার সঙ্গে? মাস্টার কাকা খুব আগ্রহের সঙ্গে রাজি হলেন। সেই দেখেই তিনি আমাদের সঙ্গে আছেন। বাবা স্কুলের মাস্টারই জোগাড় করে দিয়েছেন। তার একার বেশ চলে যায়। তিনি জন্ম থেকেই আমাদের স্মৃতির সঙ্গে গাঁথা। ছোটবেলার কথা যা মনে পড়ে তা হলো মাদুর বিছিয়ে বসে বসে পড়ছি তার ঘরে। রাবেয়াটা হইচই করছে। মাস্টার কাকা পড়াতে পড়াতে হঠাৎ অন্যমনস্ক হয়ে বলছেন, খোকা, হাত মেলে ধর আমার সামনে, 2 হাত। কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে হাতের দিকে তাকিয়ে থেকে আবার অন্যমনস্কতা, বিড়বিড় করে কথা বলা। কান পাতলে শোনা যায় বলছেন, সব ভাগ্য নিয়ন্ত্রিত বৃত্ত দিয়ে ঘেরা, এর বাইরে কেউ যেতে পারবে না, আমিও না, তুইও না। বাবার সঙ্গে বিশেষ কথা হতো না তার। বাবা নিজে কম কথা বলার মানুষ, মাস্টার কাকাও নির্লিপ্ত প্রকৃতির। মাস্টার কাকাকে বাইরে থেকে শান্ত প্রকৃতির মনে হলেও তার ভেতরে একটা প্রচণ্ড অস্থিরতা ছিল। যখন স্কুলে পড়তাম তখন তিনি অ্যাস্ট্রোলজি নিয়ে খুব মেতেছেন। কাজকর্মেও তার মানসিক অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। গভীর রাতে খরম পায়ে হেঁটে বেড়াতেন। খট খট করে শব্দ শুনে কতবার ঘুম ভেঙে গেছে, কতবার মাকে আঁকড়ে ধরেছি ভয়ে। মা বলেছেন, ভয় কি খোকা, ভয় কি, ও তোর মাস্টার কাকারে। বাবা গম্ভীর গলায় বলতেন, ও মাস্টার, ও মাস্টার, শরীফ মিয়া, ও শরীফ মিয়া। খরমের খটখট শব্দটা থেমে যেত। মাস্টার কাকা বলতেন, কি হয়েছে? ছেলে ভয় পাচ্ছে, কি করো এত রাত্রে? তারা দেখছিলাম। এত তারা আগে ওঠেনি, দেখবে? পাগল, যাও ঘুমাও গিয়ে। যাই। মাস্টার কাকা খরম পায়ে খটখট করে চলে যেতেন। আমাদের সবার পড়াশোনার হাতে খড়ি হয়েছে তার কাছে। আমি তার প্রথম ছাত্র, তারপর মন্টু। পড়াশোনায় মন নেই বলে রাবেয়ার তো পড়াই হলো না। রুনু এখন পড়ে তার কাছে। বাড়িতে তেমন কোনো আত্মীয় স্বজন নেই তার, থাকলেও যাবার উৎসাহ পান না। অবসর সময় কাটে অ্যাস্ট্রোলজির বই পড়ে। অঙ্কের মাস্টার হিসেবে অ্যাস্ট্রোলজি হয়তো ভালোই বোঝেন। মাঝে মাঝে তার কাছ থেকে আমি বই এনে পড়ি। বিশ্বাস হয়তো করি না, কিন্তু পড়তে ভালো লাগে। আমি জেনেছি মীন রাশিতে আমার জন্ম।
মীন রাশির লোক দার্শনিক আর ভাগ্যবান হয়। তাদের জীবন চমৎকার অভিজ্ঞতার জীবন, প্রচুর সুখ সম্পদ বৈভব, বেশ লাগে ভাবতে। কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে সপ্তর্ষি মণ্ডল দেখছো না, ওর ডান দিকে ছোট তারাটি হলো কেতু, বড় মারাত্মক গ্রহ। আমার জন্মলগ্নে কেতুর দশা চলছিল। জানি না, হয়তো জন্মলগ্নে কেতুর দশা থাকলেই আজীবন নিঃসঙ্গ জীবন কাটাতে হয়। গভীর রাতে অনিদ্রা তপ্ত চোখে আকাশের দিকে তাকিয়ে ভাগ্য নিয়ন্ত্রক গ্রহগুলি পরখ করতে হয়। কাকাকে আমার ভালো লাগে, তার ভেতরে প্রচণ্ড জানবার আগ্রহটা আমি শ্রদ্ধা করি। সামান্য বেতনের সবটা দিয়ে অ্যাস্ট্রোলজির বই কিনে আনেন, দেশ বিদেশের কথা বলেন, মাঝে মাঝে বেড়াতে যান অপরিচিত সব জায়গায়। কোথায় কোন জঙ্গলে পড়ে আছে ভাঙা মন্দির, কোথায় বাদশাহ বাবরের আমলে তৈরি গেটের ধ্বংসাবশেষ। সামান্য স্কুল মাস্টারের পড়াশোনার গুন্ডি আর উৎসাহ এত বহুমুখী হতে পারে তা কল্পনাও করা যায় না। তিনি মানুষ হিসেবে তত মিশুক নন। নিজেকে আড়াল করার চেষ্টাটা বাড়াবাড়ি রকমের। কোনোদিন মায়ের সঙ্গে মুখ তুলে কথা বলতে দেখিনি। খালি গায়ে ঘরোয়াভাবে ঘরে বসে রয়েছেন এমনও নজরে আসেনি। স্কুলে কাকা আমাদের ইতিহাস আর পাটিগণিত পড়াতেন। ইতিহাস আমার একটুও ভালো লাগতো না। নিজের নাম হুমায়ুন বলেই বাদশা হুমায়ুনের প্রতি আমার বাড়াবাড়ি রকমের দরদ ছিল। অথচ আমাদের ইতিহাস বইয়ে ফলাও করে শেরশাহের সঙ্গে তার পরাজয়ের কথা লেখা আছে। শেরশাহ আবার এমনই লোক যে গ্র্যান্ড ট্রাক রোড করেছেন, ঘোড়ার পিঠে ডাক চালু করিয়েছে, কিন্তু এতে করেও ক্লাস 7-এর একটি বাচ্চা ছেলের মন জয় করতে পারেনি। পরীক্ষার খাতায় তার জীবনী লিখতে গিয়ে আমার বড় রকমের গ্লানিবোধ হতো। সেই থেকেই সমস্ত ইতিহাসের উপরই আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। কাকা তা জানতেন। একদিন আমায় বললেন, খোকা, তোর প্রিয় বাচ্চা হুমায়ুনের কথা বলবো তোকে, বিকেলে ঘরে আসিস। সেই দিনটি আমার খুব মনে আছে। কাকা আছোয়া হয়ে তার বিছানায়, আমি পাশে বসে, রুনু মন্টু সেই ঘরে বসে বসে লুডো খেলছে। কাকা বলে চলছেন, হুমায়ুন সম্পর্কে একজন ছোট্ট একটি বই লিখেছেন, হুমায়ুন নামা। বইটিতে হুমায়ুনকে তিনি বলেছেন দুর্ভাগ্যের অসহায় বাদশাহ। কিন্তু এমন দুর্ভাগ্যবান বাদশাহ হতে পারলে আমি বিশ্ববিজয়ী সিজার কিংবা মহাযোদ্ধা নেপোলিয়নও হতে চাই না। যুদ্ধ বন্ধ রেখে চিরতরের রানীর ডাকে তার চিতার অভিমুখে যাত্রা, ভিস্তিওয়ালাকে সিংহাসনে বসানোর পেছনে কৃতজ্ঞতার অপরূপ প্রকাশ, গান, বই আর ধর্মের প্রতি কী আকর্ষণ আমি অবাক হয়ে শুনছিলাম। যেখানে আজান শুনে হুমায়ুন লাইব্রেরি থেকে দ্রুত নেমে আসছেন নামাজে সামিল হতে, নামতে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছেন, সে জায়গায় আমার চোখ ছলছল করে উঠল। কাকা বললেন, বড় হৃদয়বান বাদশা, সত্যিকার কবি হৃদয়। আমার মনে হলো আমি যেন সেই বাদশা, আর আমাকে বাদশা বানানোর কৃতিত্বটা কাকার একার।